দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি সকাল ৯টা ৩০ এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী মুহূর্তেরা। প্রদর্শনীতে শিল্পীর ৫৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। গ্যালারি কায়ার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ৩৫ জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১২ জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত ৮টা ২০ থাকছে ধারাবাহিক নাটক কাজিনস। তুমি অবাক হয়ে তাকায় আছো কেন? আচ্ছা, তুমি কি লুনা আপুর জন্য সুইসাইড করবা, তাই না? আরামজাদা, আমি লুনা আপুর জন্য সুইসাইড করবো না? তোর অত বড় সাহস? হ্যাঁ, তুই ছাদে আসছিস, লাভ দিবি, সুইসাইড করবি? হ্যাঁ, একটা মেয়ে গালি দিছে আর সুইসাইড করে ফেলতে হবে? কি দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, লাভ দিবি? দে, লাভ দে। তাহলে দাঁড়াচ্ছিস কেন? চল। দাদা ভাই লম্বা হয়েছে না, মানে জ্ঞান কিচ্ছু না। Man is mortal, man is mortal. রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে পেলাম। শুরুতে জানতে চাইবো যে এখন আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? নতুন বেশ কিছু কাজ এসেছে আর কাজ নতুন চলছে অনেক। হ্যাঁ, রিসেন্টলি একটা গান রিলিজ হলো, এটা আমার ইউটিউব চ্যানেলেই। এটার নাম হচ্ছে তোমার লেখা কান্তি। এটা রোহান রাজের লেখা, সুর করা, আমি গিয়েছি। আর ইন দ্য টাইম আরও যদি সামনের কাজের কথা বলি, উল্লেখযোগ্য যদি বলি, আমার এবং সালমার একটা ডুয়েট গান আসছে, এটা আইকি মিউজিকের স্টেশনের ইউটিউব চ্যানেলে। এটা মনসুর সানির লেখা এবং আমাদের আহমেদ সজীবের সুসঙ্গীতায়োজন। এটা একটা বিগ প্রজেক্ট। আর এরপরে যদি বলি বন্ধু দিবস সামনে, তো বন্ধু দিবসকে কেন্দ্র করে আমার সুরে এবং আমার বন্ধু আরিফ হোসেন বাবুর লেখা গান, আমি এবং মোহাম্মদ মিলন দুজনে মিলে গানটা গেয়েছি। ওই গানটা দুটো লাইন শুনি, তারপর গানটা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। তুমি যেই প্রীতি শিখাই গেলা গো, আমি কেমন ঘর বান্ধি, বুকটা যদি খালি লাগে বুঝানিও আইজ আমি তোমার লাইগা কান্দি, বুকটা যদি খালি লাগে বুঝানিও আইজ আমি তোমার লাইগা কান্দি, হাউসের পিরিত মিঠা মিঠা ভাঙ্গা গেলে তিতা, তোমার সনে মন বান্ধিয়া সাধের জনম বৃথা গো, সাধের জনম বৃথা, তুমি এমন ভালোই বাইসা গেলা গো, আমি দেখি চোখে আন্ধি, বুকটা যদি খালি লাগে বুঝানিও আইজ আমি তোমার লাইগা কান্দি। গানের কথাগুলো এত সুন্দর,
এটা একটু ফোক প্যাটার্নের গান। মডার্ন ফোক আর কি। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছিল এবং যেহেতু রিলিজ হয়েছে সম্প্রতি, মানে এর মধ্যে রেসপন্স কেমন এটা বলাটা বেশ কঠিন, কিন্তু তারপরও জানতে চাইবো যে কিভাবে যতজন শুনেছেন কি বলছেন। ভালো। আর মানে এই ধরনের গান আসলে দর্শকরা শুরু থেকেই আমার কাছ থেকে এই ধরনের গান আশা করে আসলে। তো ওই ঘরানার গান যেহেতু আমার যারা অডিয়েন্স যারা আছে তারা প্রশংসাই করছেন। এবং ফোক ধাঁচের গান আপনার কণ্ঠে বরাবরই কিন্তু ভালো লাগে। আসলে আমি কিন্তু ফোক সিঙ্গার না, আমি আসলে মানে ওই বাউল শিল্পী না, কিন্তু আমি আমার মতো করে গাই, হয়তো এটাই শ্রোতাদের কাছে ভালো লেগে যায়। হ্যাঁ, এবং ওই মাটির টানটা মনে হয় আপনার গায়কিতে পাওয়া যায়, সেজন্য কি জানি হয়তো বা। আচ্ছা, এই গানের জন্য কাজটা কবে থেকে শুরু করেছিলেন? এই গানটা অনেক আগের করা, এবং মানে রিলিজ করি বলে করা হয়নি। এটা আসলে একটা মজার বিষয়, রোহান রাজের লেখা এবং সুর করা, ও স্টুডিওতে বসে গান বানাচ্ছিল, গানটা তৈরি করছিল। আচ্ছা, তা আমি ওই স্টুডিওতে এমনি একটু কাজে, অন্য একটা কাজে গিয়েছিলাম, তো গানটা শোনার পরে বললাম যে রোহান তুমি গানটা আমাকে দিয়ে দাও। তো ওই ভালোবাসার জায়গা, ও গানটা আমাকে দিয়ে দিল। তো কতদিন আগের কথা এটা? এই গানটা আরো কমপক্ষে 2 বছর আগের করা। আচ্ছা, 2 বছর আগের করা। তখন কি রেকর্ড করে রেখেছিলেন? হ্যাঁ, রেকর্ড করা হয়ে গেছিল, ভিডিওটাও বেশ কিছুদিন আগে করা, জাস্ট লিপসিং বেস। কিন্তু রিলিজ আসলে একটা সিকুয়েল থাকে তো, যে এরপরে এই গানটা করবো। তো ফাইনালি গানটা রিলিজ হলো, এবং গানটা আমার পার্সোনালি আমার নিজের খুব পছন্দের। আচ্ছা, এতদিন আগে রেকর্ড করা গান, মানে এতদিন পরে এসে, প্রায় 2 বছর পরে এসে কেন মনে হলো যে আচ্ছা ঠিক আছে এখন রিলিজ দেওয়া যেতে পারে? না, এটা আসলে ওরকম কোনো বিষয় নয়। হয় কি, যেহেতু আমি নিজে ইউটিউব চ্যানেল এখন মেনটেন করি, তো একটা শিডিউল তো করা থাকে যে এই গানটা এরপর রিলিজ করবো। অনেক সময় দেখা গেলো যে ইমার্জেন্সি অনেক গান আমাদের রিলিজ করতে, একটা দিবস চলে আসলো, তো ইনস্ট্যান্ট একটা গান তৈরি কিছু উৎসব গেল, সুতরাং যেমন মাঝখানে মে দিবস গেল, ইনস্ট্যান্ট একটা গান আমি রিলিজ করে ফেললাম। তো এরকম অনেক বিষয় থাকে যে অনেক সময় এই কারণে অনেক সময় দেরি হয়ে যায়, বা মনে হচ্ছে যে সিচুয়েশনটা এই গানের জন্য না, আমি কয়েকদিন পরে রিলিজ করলে বোধহয় ভালো হবে। দেশের পরিস্থিতি এখন সেই জায়গাতে নেই, সবকিছু মিলে। মিউজিক ভিডিওটা কিভাবে তৈরি করেছেন এটার জন্য? মিউজিক ভিডিও আসলে আমি মিউজিক ভিডিওতে মাধ্যমে যে গান জনপ্রিয় হয় এটাতে একদমই বিশ্বাসী না। গানের জোরেই যাবে। সো আমার চ্যানেলে আমি সাধারণত চেষ্টা করি যে লিপসিং বেস। আচ্ছা, আমি যাব, আমি হাঁটবো, আমি গান গাবো, এটাই যথেষ্ট। গানটাই শোনে, এটাই মূল কথা। গান, আর যেহেতু ইউটিউব ভিজুয়াল প্ল্যাটফর্ম, এখানে ভিজুয়ালটা দরকার, একটা অলংকার, মানে এটা ছাড়া আমি কিভাবে ছাড়বো গানটা? তো দ্যাটস ওয়াই এই যে আমি নিজে, আর অডিয়েন্স কিন্তু শিল্পীকে দেখতে চায়। তো মিউজিক ভিডিওতে খামাখা টাকা খরচ করাটাও এক ধরনের, আমার কাছে মনে হয় এটা আমার বিলাসিতাই বলা যেতে পারে। কারণ মানুষ তো গানটা ফাইনালি শুনবে, গান তো শোনার বিষয়, ফিল করার বিষয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গানের দিকে, অডিওর দিকেই নজর দেওয়া উচিত। মিউজিক ভিডিও ইউটিউবের জন্য দরকার, দ্যাটস ইট। আর হ্যাঁ, তবে কিছু কিছু গানের ক্ষেত্রে মিউজিক ভিডিও প্রয়োজন, সেটা যদি খুব ডান্স মুডের গান হয় বা খুব হিপ হপ বা ওই ধরনের গানের ক্ষেত্রে। আবার অনেক গানের ক্ষেত্রে দেখা গেলো যে এইটা গানটাতে স্টোরি ডিমান্ড করে, তখন ওই গল্প গান মিলে একাকার হয়ে যায়, তখন হয়তো একটা কেমিস্ট্রি দেওয়া হয়, এরকম আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অডিওর দিকেই নজরটা বেশি দিই। আচ্ছা, একটি গান তৈরি করবার পরে ওটা প্রমোশনের জন্য অনেক কিছু করতে হয়, তো সেই জায়গাতে আপনি কিভাবে কাজ করেন? প্রমোশনের কথা যদি বলি, এখন তো অনেকগুলো মাধ্যম আছে, যেমন ইউটিউব বলি, ফেসবুক বলি, টিকটক বলি, লাইকি বলি, স্পটিফাই, অনেক সোশ্যাল মিডিয়া। সো এখানে যে যার মতো করে, যার মতো করে ঢোল পিটাবে, তারপরে যা হবার হবে। আচ্ছা, এই যে নিজের মার্কেটিংটা নিজেকেই করতে হয়, মানে একজন শিল্পীর জায়গা থেকে কিছুটা, মানে ইথিক্যাল জায়গা থেকে এটা কি ঠিক বলে মনে হয়? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। যদি আমার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটা এখনো আছে, এখন হয়তোবা স্টাইলটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা অতীতেও ছিল। আপনি যদি বলেন যে আগে, আমি আমার প্রথম অ্যালবামের কথা যদি বলি 2009 সালে, ওই অ্যালবামের যে পোস্টার, আমার মনে আছে আমি নিজে হাতে সেই পোস্টার সারা রাত জেগে আমি সেই পোস্টার লাগিয়েছি। আচ্ছা, তো এটা কিন্তু আমার জন্য গর্বের বিষয় যে আমি নিজে এই কাজটা, আমার নিজের কাজ আমি করছি। কেন বললাম? ধরেন আপনি যে এই পোস্টারটা করলেন, পোস্টারটা কিন্তু একটা মার্কেটিং। আবার দেখা গেল যে গানটা আপনি বিভিন্ন চ্যানেলে আপনি দিলেন যে ভিডিওটা প্রচার করার জন্য, এটাও এক ধরনের মার্কেটিং। হয়তোবা তখন এত সোশ্যাল মিডিয়া, এত অ্যাক্টিভিটি ছিল না, হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি একরকম ছিল, এখনকার মার্কেটিং স্ট্র্যাটেজি। এবং তখন বিষয়টা কি ছিল, মানে গানের সংখ্যা কম ছিল, শিল্পী সংখ্যাও কম ছিল। তখন কিন্তু আমাদের পরীক্ষা দিতে হতো,
হ্যাঁ। আমরা অ্যালবাম করে আমরা প্রোডাকশন হাউসের কাছে যেতাম, তারা বলতো যে আমরা শুনে জানাবো, রিভিউ দিবে তারা। আচ্ছা, তো এখন কিন্তু বিষয়টা সেরকম নাই। তো আপনি বোঝাই যায় যে তখন মানে যে একটা অ্যালবাম আসলে সেটা কিন্তু খুব বুঝে শুনেই প্রোডাকশন হাউসও কিন্তু ওইভাবেই কিন্তু ছাড়তো, না বুঝে কিন্তু ছাড়তো না, তারা ওই কমার্শিয়াল ইস্যুটা না থাকলে কিন্তু ছাড়তো না অবশ্যই। এবং ঠিকই কোনো একটা আমরা যখন দেখতাম যে মোড়ে কোনো একটা ক্যাসেটের দোকানে বা সিডির দোকানে গানগুলো বাজতেছে, তখন যে কি আনন্দের বিষয়, হ্যাঁ মানে সেটা আসলে ফিলিংসটা অন্যরকম। কিন্তু এখন বিষয়টা আলাদা রকম আর কি। এখন যে যার মতো করে নিজের প্রচারণা করে যেতে প্রতিটি হবে। শিল্পী এখন এক একটা চ্যানেল, ব্যাপারটা অনেকটা এরকম একদম হয়ে তাই, গেছে। যে প্রত্যেকটা শিল্পী একটা প্রোডাকশন হাউস। আচ্ছা, আপনি বলছিলেন যে সালমার সাথে একটা ডুয়েট আসবে। সালমার সাথে এর আগে কি গান গাওয়া হচ্ছে না এবারই প্রথম? না, সালমার সাথে এটা আমার ফার্স্ট টাইম, এটাই প্রথম ডুয়েট গান। গানটার টাইটেল হচ্ছে সানাই। এটা 10 তারিখে রিলিজ হবে আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, মানে হঠাৎ করে সালমার সাথে কাজ করবার পরিকল্পনা? না, হঠাৎ করে আসলে এটা প্রোডাকশন হাউসই আসলে তাদের সিদ্ধান্ত, তাদের ডিমান্ড ছিল। তাদের ডিমান্ড ছিল যে কাজী শুভের সাথে সালমার কখনো এরকম এই কেমিস্ট্রিটা হয়নি কখনো, তো এটা হয়তো বা পাবলিক বা শ্রোতারা ভালোভাবেই হয়তো বা নিবে। হ্যাঁ, মানে এখন দেখা যায়। ডিফারেন্ট একটা জুটি আমরা হ্যাঁ পাবো হ্যাঁ, এরকম ও তো বেসিক্যালি ফোক গানই করে। হ্যাঁ, তো সে তো র ফোক গায় সালমা। তো ওই জায়গা থেকে এবং গানটা বেশ মজারই আর কি, একটু রিদমিক। আশা করি সবার কাছে ভালো লাগবে। ওটার মিউজিক ভিডিও কি কমপ্লিট করা শেষ না? হ্যাঁ, ওটার মিউজিক ভিডিও কমপ্লিট, সবকিছু কমপ্লিট, জাস্ট এখন রিলিজের অপেক্ষায়। রিলিজের অপেক্ষা। কবে নাগাদ রিলিজ হতে এটা 10 পারে, কোনো তারিখে। আইডিয়া আছে? 10 তারিখে রিলিজ 10 হচ্ছে। তারিখে। আচ্ছা, সেটা তো আপনার ইউটিউব চ্যানেল থেকে? না না না, এটা আইকে মিউজিক স্টেশন থেকে। আচ্ছা, আরেকটি কাজের কথা আপনি বলছিলেন, বন্ধু দিবসে। বন্ধু দিবসের। সেই বন্ধু দিবসের কাজের কথা না, আপনার যদি খুব ভালো বন্ধুদের কথা বলতে চাই তাহলে আসলে কোন বন্ধুদের কথা স্মরণ করতে চাইবেন? আসলে জীবনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু একটা পর্যায়ে কিন্তু বন্ধু তৈরি হয়। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম বন্ধু তৈরি হয়। যখন আমার ছোটবেলার বন্ধু একরকম, এখন এসে কিন্তু অনেক রকম বন্ধু কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়, এটা সবার জীবনেই হয় কিন্তু। তো বন্ধু আসলে সবসময় স্পেশাল। এবং আমি যদি বলি আমার এই গানের লাইনে, যখন স্কুল কলেজে আমি কিন্তু বেসিক্যালি তবলাবাদক ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তবলা বাজাতাম, বাসায় সবাই গান করতাম, আমি তবলা বাজাতাম। তো স্কুলে যখন বিভিন্ন প্রোগ্রাম হতো আমি মাঝে মাঝে তবলা বাজাতাম। তো ওরাই বলতো যে তুমি তো ভালো গানও গাও, তুমি গান গাও না কেন? তো ওদের উৎসাহটা খুব কাজে দিয়েছিল। আচ্ছা, তো ওদের এই বন্ধুগুলো আড্ডায় বসে গান গাইতাম খালি গলায়, একটু একটু গিটার বাজে, তখন শিখেছি মাত্র, একটু একটু চেষ্টা করতাম। তো এটা না ওরা খুব উৎসাহ দিত। ইভেন তারপরে যখন আমি একটা পর্যায়ে ঢাকায় যখন আমি পড়াশোনার জন্য আসি, তখনও ঢাকাতে একটা ফ্রেন্ড সার্কেল, তারাও কিন্তু খুব উৎসাহ দিত যে তুমি গান গাও। এবং তারা আমার ডে বাই ডে আমার সাকসেস বা এই বিষয়গুলোতে বা কখনো কখনো খারাপ লাগার বিষয়ে তারা প্রচণ্ড রকম আমাকে উৎসাহ দিত যে তুমি এগিয়ে যাও। এইটা একটা বড় কারণ। মানে ভালো সময়ের চাইতে খারাপ সময় কিন্তু বন্ধুদেরকে সব থেকে বেশি দরকার হয়। হঠাৎ করে এই বিষয়টা মাথায় আসছে যে আসলে বন্ধুদের নিয়ে স্পেশাল একটা গানই আছে যেটা আমরা সবসময় জানি যে একটাই কথা আছে বাংলাতে। তো এটা ছাড়া ওইরকম আসলে বন্ধু নিয়ে স্পেশাল কোনো গান নাই, আছে হয়তোবা। এবং আমি চিন্তা করেছি এটা একটু মানে যেন সবাই মিলে বন্ধুরা মিলে একটু আনন্দ করতে পারে, একটু হিপ হপ টাইপের গানই আমি করেছি। এখন কি হয়, দেখা গেল যে ওই নদীর পাড়ে দেখছি যে ট্রলার নিয়ে তারা সবাই নাচতে নাচতে যাচ্ছে। তো ওই ফিলটা মাথায় রেখেই একটা গান করা। এবং আমার যে লিখেছে ও আমার বন্ধু আরিফ হোসেন বাবু। তো ওরই লেখা গান আমি সুর করেছি। এবং এই গানটা আমি যখন চিন্তা করলাম যে না, এটা সোলো করা ঠিক হবে না, এটা যেহেতু বন্ধু দিবসের গান, আরেকজন শিল্পী এখানে আসলে বোধহয় ভালো হবে। তো সেই কারণেই মোহাম্মদ মিলন, ও আমার খুব প্রিয় একজন শিল্পী, ওকে নিয়ে আমি গানটা ডুয়েট করেছি, আমারই সুর করা এবং আহমেদ সজীবের মিউজিক করা। এটা বন্ধু দিবসে রিলিজ করবো ইনশাল্লাহ। মিউজিক ভিডিও প্রসেসে আছে। আচ্ছা, আরও একটি গান শুনি শুভ ভাই। পুরোনো গানই করি, আমার প্রথম অ্যালবামের গান শোনাবো, শুনছেন। এটা শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের লেখা সুর এবং আরফিন রুমির মিউজিক ছিল। ও বো গো বো, সাড়ে 3 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি,
শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নায়র যাইবানি, হো নিতে আইলে নায়র যাইবানি। বাহ, আপনার এই গানটা কিন্তু খুবই শ্রোতাপ্রিয় একটি গান, মানে সকলের পছন্দ এই গানটি। এটা আমার প্রথম অ্যালবামের এই গানটা থেকে আসলে শ্রোতাদের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিলাম। এই গানের মতন আরো কোন কোন গানগুলো রয়েছে যেটা শ্রোতা দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে আপনার গাওয়া? উল্লেখযোগ্য যদি বলি, জাহার লাগি নামে একটা শিরোনাম একটা গান আছে, এটা হুমায়ুনের লেখা, সুরটা কালেক্টেড। তারপরে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। আর এরপরে ভুলিয়া না যাইও, তারপরে মন পাজর, রঙিলা আকাশ, অনেক গান আছে। যখন স্টেজে ওঠেন তখন সব থেকে কোন গানের রিকোয়েস্ট বেশি আসে আপনার মৌলিক গান? মৌলিক গান যেমন স্টেজে তো আসলে সবাই, আমার আগে দেখা গেলো যে দু একজন শিল্পী গান করে গেছে, তারা যেমন স্টেজটাকে একদম গরম করে দিয়ে গেল, তখন আমাকে গরম গানই বাধ্য হয়ে গাইতে হয়। ওই অবস্থায় উঠলে না, মানে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে না ভাই গরম গরম। তো এই কারণে আমরাও আমাদের নিজের জায়গাটা চিন্তা করে যে না, আমাকে সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে অডিয়েন্সকে ক্যাপচার করে আমাকে নেমে যেতে হবে। তো তখন আমরা ওই জায়গাটাতেই থাকি, মানে অডিয়েন্সের বিষয়টা মাথায় রাখি। আচ্ছা, আপনি তো ওই যে যেমনটা বলছিলেন যে ছোটবেলা থেকে আসলে তবলা বাজানো দিয়েই আপনার শুরু, তারপরে গান গাওয়া, তারপর সুর করা, মানে এই সুর করা ব্যাপারটা কিভাবে আসলো? কারণ এটা তো একেবারেই সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটা তো একদম আলাদা একটা ফিলিং এর ব্যাপার। এইটা কখন বুঝলেন যে আপনি সুর করতেও পারেন? ছোটবেলা থেকেই আমি গানের পরিবেশে আমি বড় হয়েছি, তো সবসময় গানের মধ্যেই থাকতাম এবং বিভিন্ন ধরনের গান। তো ওই গান শুনতে 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 আসলে তখন ট্রাই করেছি যে করা যায় কিনা, মানে অনেক লিরিক্স দিত, যে এই লিরিক্সটা নিয়ে একটু ঘাটাঘাটি করা যায় এবং এটা নিয়ে কোনো সুর আবিষ্কার করা যায় কিনা। এরকম করতে 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 দেখা গেলো যে এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এটা আসলে যে বসলেই যে নাজিল হবে বিষয়টা কিন্তু না। এটা আপনার এমন হয় যে খুব আয়োজন করে কিবোর্ড নিয়ে বসছি, গিটার নিয়ে বসছি, কিন্তু তখন সুর আসছে না, কিছুই হচ্ছে না। দেখা গেল যে বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে ওর মধ্যে গ্যাঞ্জামের মধ্যে দেখা গেল যে একটা সুর গুনগুন করতে করতে সুর চলে আসছে। তো এটা আসলে মুডের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সেটাই অন্যরকম একটা বিষয়। একেবারে শেষের দিকে চলে এসেছে শুভ ভাই, মানে অনেক গল্প আসলে আপনার কাছ থেকে আমরা শুনি এবং প্রতিবার আপনি যখন আসেন আরো নতুন গল্পের ঝুড়ি নিয়ে। আমি থাকলে মনে একটা সুবিধাই হয়, কথা বলতে হয় না, আমি বলে যাই। সেটাই তো আমাদের ভালো লাগে। সবশেষে আরেকটি গান শুনবো ছোট্ট করে। ওকে, এখন যে গানটা করবো এটার টাইটেল হচ্ছে মন পাজর। এটা আমারই সুর করা এবং জাহিদ আকবর ভাইয়ের লেখা, রাকিবের মিউজিক ছিল, করছি। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না, হো ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে, সে যে কেন মন বোঝে না, কেন থাকো দূরে চোখের আড়ালে, মন তুমি ছুঁয়ে দেখো না, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। বাহ, খুব সুন্দর। মন পাজরে শ্রোতা দর্শকদের মনে জায়গা জুড়ে থাকুন সবসময়। আপনার শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে আজকে আমাদের আয়োজনের সাথে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ শুভ ভাই।
আপনাকে ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো বাংলা গানের সাথে থাকুন। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।